একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি অরবিন্দ কুমার দত্ত, প্রভাষক, অর্থনীতি, সিলেট সরকারি কলেজ। আমাদের ক্লাসটি ব্যবসা শিক্ষা এবং মানবিক উভয় গ্রুপের জন্য বাজার চতুর্থ অধ্যায় থেকে ক্লাস নিচ্ছিলাম। ঠিক আছে, আমরা আজকে ক্লাসে যাব। তার আগে তোমাদের আপডেট থাকার জন্য একটি তথ্য বলে দিই। তোমরা যারা একাদশ শ্রেণীতে আসো 2022 সালের পরীক্ষার্থী, তাদের জন্য মানুষের নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে অলরেডি, এবং আমি সেটা দিয়েও দিছি গ্রুপে, আমাদের ইকোনমিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। এবং সেই আলোকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করেছিল। অ্যাসাইনমেন্ট কার্যক্রমটি বর্তমানে স্থগিত আছে লকডাউনের কারণে, এবং এই স্থগিত সময়টুকুর মধ্যে বর্তমান স্থগিত সময়টুকু আগস্টের 31 তারিখ পর্যন্ত অ্যাসাইনমেন্ট স্থগিত আছে, এবং এই আগস্টের মধ্যেই তোমাদের একাদশের যে বার্ষিক পরীক্ষাটা, ইয়ার চেঞ্জ পরীক্ষাটা, সেটা সম্পন্ন হয়ে যাবে। আর এটা আমি গর্বের সহিত বলতে পারি যে এদিক দিয়ে তোমরা খুবই সৌভাগ্যবান যে একটি ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সব কার্যক্রম পাচ্ছ, ক্লাসগুলোও পাচ্ছ, এবং পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটাও এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে। এবং তোমাদের প্রস্তুতিটাকে সম্পন্ন করে রাখো। আগস্টের ফার্স্ট উইকের পরে এই পরীক্ষাটা স্টার্ট হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, অনেক কলেজে সেই সুবিধাটুকু দিতে পারতেছে না, এবং আমাদের সিলেট সরকারি কলেজে মান্যবর অধ্যক্ষ প্রফেসর মাজহারুল ইসলাম স্যারের সুযোগ্য নেতৃত্বে এই ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি হলো, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন হচ্ছে। তোমরা যারা দ্বাদশে আছে তারা ইতিমধ্যে অনেক এমসিকিউ টেস্ট দিয়ে দিছে, 20 মার্ক, প্রতিটা 23 মার্কসের করে অনেকগুলো। এবং তোমাদেরও আমরা এই ইয়ার চেঞ্জ পরীক্ষাটা নিচ্ছি। বাস্তবে সরাসরি কলেজে এসে পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এবং তোমাদের মধ্যে থেকেও বেশ সাড়া পাওয়া যাচ্ছে। পরীক্ষায় উপস্থিতির হার 90%-এরও বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো ক্লাসে অনলাইন ক্লাস যেগুলো দেওয়া হয় সেগুলো উপস্থিতির হার অত্যন্ত কম। আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা যারা আসছো তাদের প্রত্যেকে নিজেদের মধ্যে শেয়ার করে ইউটিউব লিঙ্কটা, যেভাবে গ্রুপে কোনো নোটিশ আসলে তোমরা শেয়ার করে ফেলো, মুহূর্তের মধ্যে 200-250টা লাইক পড়ে যায়, ঠিক সেরকম ক্লাসগুলো এইভাবে শেয়ার করলে তোমাদের সবচেয়ে উপকারী হবে। আমরা তোমাদের জন্য ক্লাস তৈরি করে দিই, বেশ পরিশ্রম একটি ক্লাস তৈরি করে মাল্টিমিডিয়া প্রয়োগ করে। যে কথা বাড়াবো না, এই ক্লাসটি তোমাদের নিজেদের মধ্যে শেয়ার করো, এবং এই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার আজকে আমার বাজার চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটা আজকে ক্লোজ দিয়ে দেবো। এখান থেকে যে প্রশ্নটা আসবে প্রশ্নটা মোটামুটি একটা দিক নির্দেশনা দিয়ে দেবো, এবং এই প্রশ্নটা তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমেও থাকবে, পরীক্ষা হলে সেটা ফাইনালেও থাকবে। তো যাই হোক, আসো বাজারে আমরা দেখছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য। 3টি কন্ডিশনের মধ্যে আজকে শেষ কন্ডিশনটা দেখব, গতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাওয়া। এটা কীভাবে সম্ভব? অর্থাৎ গতি কখন হবে? যখন এসি মানে অ্যাভারেজ কস্ট কার্ভ, পি মানে প্রাইস, বিক্রয় মূল্য, সেটার বেশি হবে, তখন গতি। আর এবিসি একটা নিয়ে আসছি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। যে এটা কেন নিয়ে আসলাম? যে গতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে একটি ফার্ম, কেন গতি স্বীকার করে উৎপাদন চালাবে, এই এবিসির ব্যাখ্যাটা দিয়ে দিলেই তখন এটা বোঝা যাবে যে কেন গতি স্বীকার করে ফার্মটা উৎপাদন কার্য চালিয়ে যাবে। তো ঠিক আছে, গতি হবে কখন? যখন অ্যাভারেজ কস্টটা বাজারে প্রাইসের চাইতে বেশি হয়, তখনই গতি হবে। আসো আমরা গ্রাফিক্যালি শুরু করি, বিষয়টাকে উপস্থাপনার চেষ্টা করতেছি। লম্বকে পি, সি প্রাইস আছে, কস্ট আছে, আর ভূমিকে আছে কিউ, কোয়ান্টিটি, উৎপাদনের পরিমাণ। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তো সেখানে প্রাইসটা আইডেন্টিফাই, প্রাইসটা উল্লেখ আছে, পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর। বাজারের প্রাইসটা তার মার্জিনাল রেভিনিউ এবং এভারেজ রেভিনিউর সমান হয়। ঠিক আছে, আমরা বাজারের দামটা দেখে ফেললাম, আইডেন্টিফাই যেটা ছিল, বাজারের দামটা চেঞ্জ হচ্ছে না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে, তো এই দামটা আমরা পেয়ে গেলাম। এবার আসো আমরা ভারসাম্যটা খুঁজবো এখানে, এই দামের উপরে কীভাবে ভারসাম্য হবে। এই দামের উপরে কতটুক পর্যন্ত একটি ফার্ম প্রোডাকশন করবে, ওই পয়েন্টটা পেয়ে গেলেই তার ভারসাম্য পেয়ে যাবে। তো সেটার জন্য আমাদের দুটা কন্ডিশন ছিল, পি ইকুয়াল এমআর ইকুয়াল টু এমসি হয়। তাহলে একটি এমসি কার্ভ আঁকাই আমরা। এই হলো এমসি কার্ভটা কী করলো? সরাসরি এমআর কার্ভকে ছেদ করছে।
কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে ছেদ করছে, তাহলে ওই বিন্দুটাই হলো ভারসাম্য বিন্দু। 1 নম্বর কন্ডিশন ছিল এমসি কার্ভটা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে এমসি ইকুয়াল এমআর হবে, যেমন এই বিন্দুতে এমসি ইকুয়াল এমআর হয়ে গেছে। 1 নম্বর কন্ডিশন ফিল আপ করলো, পর্যাপ্ত কন্ডিশন, প্রয়োজনীয় কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন যেটা আছে সেটা হলো এমসি কার্ভ নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠছে। হ্যাঁ, এখানে তাই হয়েছে, দেখো এমসি কার্ভ নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে গেছে। এই দুটো কন্ডিশন ফিল আপ করলে তখন আমরা এই পয়েন্টটাকে ভারসাম্য পয়েন্ট বলি, যেমন ই পয়েন্ট ভারসাম্য। আর এই ভারসাম্য পয়েন্টে আমরা উৎপাদনের পরিমাণ কিউ নট পর্যন্ত তাহলে উৎপাদন হয়ে গেল। তাহলে আমরা উৎপাদনের পরিমাণ জানলাম কিউ, আর বাজারে প্রাইস দেওয়া আছে পি নট। তাহলে টিআর বার করা যাবে এখানে পার ইউনিটের প্রোডাকশন দিয়ে, পার ইউনিটের প্রাইস দিয়ে টোটাল প্রোডাকশনকে গুণ করে দিলেই টোটাল রেভিনিউ চলে আসবে। তাহলে এই রেক্ট্যাঙ্গেল এরিয়াটাই হলো টোটাল রেভিনিউ। পি ইন্টু কিউ গুণ দিলে পরে আসে কিউ নট ই পি1, এটাই হলো টোটাল রেভিনিউ। মোটা আয় বিক্রয় করে এই মোটা আয়টুকু করছে। এখন আমরা বাজারে তার কস্ট জানব, এই প্রোডাকশন করতে গিয়ে তার কতটুকু কস্ট হলো। ব্যয়টা পেতে হলে এসি কার্ভ লাগবে, এই হলো এসি কার্ভ। লক্ষ্য করে দেখো ভালো করে, এসি কার্ভটা কিন্তু পি লাইনের উপরে আছে। আর ইকুয়াল এমসি যে লাইনটা আছে, অর্থাৎ পি নট হলো বাজারের প্রাইস, সেই প্রাইসের উপরে আছে এসি কার্ভ, মানে তার ওই প্রোডাকশন বিক্রয় করে যে রেটে তার চেয়ে তার খরচ পার ইউনিটের প্রোডাকশনের আরও বেশি হচ্ছে, ওই এ বিন্দুতে গিয়ে তার খরচটা পৌঁছে গেল। এখানে সি দিয়ে আইডেন্টিফাই করলাম, সি হলো তার কস্ট। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, সে বিক্রি করতেছে পি নট পর্যন্ত, আর ওইটা বিক্রি করতে তার কস্ট হয়ে গেল সি। ওই ফার্মটা নতুন অবস্থায় ইনএফিসিয়েন্ট না, ইউটিলাইজিং না, এবং কস্ট মিনিমাইজ করতে পারছে না, যার জন্য প্রাথমিক পর্যায়ে তার কস্টটা বেড়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে সি তো কস্ট, তাহলে এই কস্টের চাইতে বেশি দামে বিক্রি করলেই তো পারতো। এটা মনোপলিতে সম্ভব, পণ্য প্রতিযোগিতামূলক বাজারে প্রাইসটা আইডেন্টিফাই করা আছে, যার জন্য তার দ্বারা সম্ভব নয় এই প্রাইসের উপরে তার প্রোডাক্টের দাম নির্ধারণ করে বাজারে বিক্রি করা। সুতরাং বিক্রয় মূল্য আইডেন্টিফাই, তার কস্ট সে কমাইতে পারছে না, সেই জন্য সে ক্ষতি করবে। এই হলো তার ক্ষতি। ক্লিয়ার? এই হলো তার ক্ষতি। তাহলে এই অংশটুকু ক্ষতি স্বীকার করে একটি ফার্ম কেন প্রোডাকশন করবে? তার উত্তর হলো, আমরা দেখব যে এই পি নট প্রাইসে বিক্রি করলে পরে সে তার এভারেজ ভেরিয়েবল কস্টটা তুলতে পারতেছে কি না। এভারেজ ভেরিয়েবল কস্ট হলো গিয়ে এই যে কারখানার কাঁচামাল, শ্রমিকের বেতন, এগুলো ইত্যাদি যেগুলো আছে খরচ করছে সে, এগুলো তুলতে পারতেছে কি না। এগুলো যদি তুলতে পারে তো সে প্রোডাকশন চালিয়ে যাবে। তাহলে এভারেজ কস্টটা, এভারেজ ভেরিয়েবল কস্ট যেটা আছে সেটা তার বাজারে বিক্রয় মূল্যের চাইতে যদি কম হয় তখন উৎপাদনটা চালিয়ে যাবে। তা না হলে একটি ফার্ম যখন প্রোডাকশনে আসে তার আগে অনেক টাকা খরচ করে। প্রথমে থেকে একটি জায়গা নিতে হয়, বিল্ডিং প্ল্যান্ট তারপর করতে হয়, বাড়ি মেশিনারি কিনতে হয়। এই সবটুকু কিনে অনেক টাকা, কয়েক কোটি টাকা খরচ করে প্রোডাকশনে গিয়েই প্রথম দিকে লস খাইলে সে ইচ্ছা করলে প্রোডাকশনটা বাদ দিতে পারবে না। বাদ দিলে তার টোটাল এই যে খরচগুলো লাগে সবটাই ধ্বংস হয়ে যাবে। সেই জন্য সে শুধু এভারেজ ভেরিয়েবল কস্টটা বিক্রি করে যদি তুলতে পারে তাহলে প্রোডাকশনটা চালিয়ে যাবে, ভবিষ্যতে সে এফিসিয়েন্ট হবে এবং কস্ট কমানোর চেষ্টা করে লং রানে সে কস্ট কমিয়ে ফেলবে, সেই জন্য প্রোডাকশন চালিয়ে যাবে। আমরা খুঁজে দেখি এভারেজ ভেরিয়েবল কস্ট কোথায় আছে। ক্ষতি ডান দিকে দেখা যাচ্ছে, এই যে এভারেজ ভেরিয়েবল কস্টটা এখানে নিচে দেখাইলাম এবিসি। এই এবিসিটা দেখতে পাচ্ছি আমরা ভারসাম্য বিন্দু ই এর নিচে আছে, অর্থাৎ পি নট, মানে বাজারে বিক্রি করতেছে যে প্রোডাক্ট সেইটার বিক্রয় মূল্য চাইতে তার ওই দিকে এভারেজ ভেরিয়েবল কস্টটা কম আছে, এখানে আসছে P1। তাহলে এই যে এফ বিন্দু থেকে P1 পর্যন্ত রেখা টানলাম, নিচে একটা রেক্টেঙ্গল তৈরি হলো, এই রেক্টেঙ্গল হলো তার এভারেজ ভেরিয়েবল কস্ট, গ্রিন কালার যেটা আছে। তাহলে এই অংশটুকু সে উঠে আসতে পারবে যখন পি নট প্রাইসে প্রোডাক্ট বিক্রি করবে, আর সিতে তার টোটাল কস্ট। উপরের শেডের অংশ লাল, ক্ষতি স্বীকার করলো। আর নিচে দেখতে পাচ্ছি আমরা এভারেজ ভেরিয়েবল কস্ট এখনও কম আছে। তাহলে গ্রিন
অংশটুকু সে এই এভারেজ ভেরিয়েবল কস্টটা তুলতে পারতেছে। এই এভারেজ ভেরিয়েবল কস্ট যেহেতু সে তুলতে পারতেছে, সে প্রোডাকশনটা চালিয়ে যাবে। কেন চালিয়ে যাবে? ইন দ্য লং রান, ভবিষ্যতে সে আইআর টেকনোলজি অথবা ইফিসিয়েন্ট শ্রমিক ম্যানেজমেন্ট নিয়োগ দিয়ে তার যে টোটাল কস্ট আছে বর্তমানে হাই, সেটাকে মিনিমাইজ করতে পারবে, প্রোডাকশন না করলে পারবে না। এটার আশায় সে উপরে লাল শেডেড অংশ ক্ষতি স্বীকার করে নিচের শেডেড অংশ, গ্রিন শেডেড অংশ তুলে সে উৎপাদন চালিয়ে যাবে। আর যদি প্রোডাকশন না করে, তাহলে ও থেকে পি নট পর্যন্ত যা আছে পুরাই লস। মনে করো প্রোডাকশন করলো না, তাহলে সি আর ক্ষতি লাল শেডেড অংশ থাকবে না, থাকবে পি থেকে ধরে নিচের অংশ, গ্রিন অংশ আর নিচের সাদা অংশ, এই টোটালটাই হারাবে। তার চাইতে বরং প্রোডাকশন করলে গ্রিন অংশটুকু পাবে। সেই জন্য সে ক্ষতি স্বীকার করে প্রোডাকশনটা চালিয়ে যাবে। এটা বাজারে একটু হায়ার লেভেলের তাত্ত্বিক ব্যাখ্যা। পাওয়ার পয়েন্টে আমি যতটুকু পারি চেষ্টা করছি দেখানোর জন্য। এটা আসলে হোয়াইট বোর্ড ফেস টু ফেস ছাড়া এটা বোঝানো কঠিন। তারপরে তোমাদের কোনো সমস্যা তাহলে কমেন্টে জানিয়ে দিও। আমি ভেঙে এখানে তোমাদেরকে যেভাবে ক্লাস নিলে বোর্ডে যেভাবে চিত্রটা আঁকাইতাম ঠিক সেভাবেই এখানে আঁকাইছি। হয়তো তোমরা প্রশ্ন করতে পারতেছো না, সমস্যা নেই, ভিডিওটা বারবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমাদের শেষ একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য, 3টা কন্ডিশন। এটা হলো 3 নম্বর কন্ডিশন আমরা ব্যাখ্যা করলাম। এখন আসলে দেখি 3টা কন্ডিশন কী কী। যখন একটি প্রশ্ন হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য, তখন এইরকম 3টা কন্ডিশন। আমি স্টেপ বাই স্টেপ 3টা কন্ডিশন আলোচনা করছি। প্রথমেই স্বাভাবিক মুনাফা দেখাইছি, এই হলো স্বাভাবিক মুনাফার চিত্র, পি কোয়ালিসি। দ্বিতীয় ছিল অতিরিক্ত মুনাফা, পি গ্রেটার দেন এসি, এই হলো আর অতিরিক্ত মুনাফার চিত্র। আর এখন আজকে যেটা দেখাইলাম সেটা হলো ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাওয়া, এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি, এই 3টা পাশাপাশি রাখলাম। এই 3টাই হলো পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। এই স্বল্পকালীন ভারসাম্যতে 3টা চিত্রের মধ্যে দেখো পি একই লাইন বরাবর আছে, কোনো চেঞ্জ নাই। চেঞ্জ যা এসি এমসির মধ্যে হচ্ছে। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যের মধ্যে এই 3টি কন্ডিশন বিদ্যমান। প্রশ্ন তোমাদের কোন কন্ডিশনের উপরে করতেছে সেটা বুঝে আনসার করতে হবে, ঠিক আছে? 3টা কন্ডিশন আমি দেখিয়ে দিলাম। 3টা কন্ডিশনই ভারসাম্যের কন্ডিশন। একটাতে স্বাভাবিক মুনাফা, একটাতে অতিরিক্ত মুনাফা, আর একটাতে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাওয়া। তো এই 3টা কন্ডিশনে স্বল্পকালীন ভারসাম্য। তাহলে এই স্বল্পকালীন ভারসাম্য আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শেষ হয়ে গেল। বাজার চ্যাপ্টারটা এখানে ক্লোজ দিতে যাচ্ছি। তারপরেও তোমরা যদি লোড নিতে চাও তাহলে একচেটিয়ামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্যটা দেখানোর চেষ্টা করবো, সেটা কমেন্ট অপশনে জানিও অথবা আমাকে SMS করে জানিও। এইটাই হয়ে যাবে। যারা অতিরিক্ত পড়তে চাও তার জন্য একচেটিয়ামূলক প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যটা। আর যদি মনে করো যে পরীক্ষা চালিয়ে যাবে তাহলে এতটুকু পর্যন্ত হলে চলে যাবে, সমস্যা নেই। তো আজকের আগাতে চাচ্ছি না। তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।